হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল যার নাম দ্য বাং ক্লাস। এর উদ্দেশ্য হলো শেখো বিন্দাস। তো আজকে আমরা ইকোনমিতে মনিটারি এগ্রিগেটস অর্থাৎ মানি সাপ্লাই এর যে সমস্ত এগ্রিগেটগুলো আছে যেমন M0, M1, M2, M3, M4 সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো মনিটারি এগ্রিগেটস বুঝতে গেলে বা মানি সাপ্লাই বুঝতে গেলে আমাদের সবার আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি কথাটা এসছে লিকুইড কথা থেকে। লিকুইড মানে তরল, তার মানে লিকুইডিটি মানে হচ্ছে তরলের মতো বৈশিষ্ট্য। তো তরলের বৈশিষ্ট্য কি? তরল আমরা জানি সেটা হচ্ছে ফ্রি ফ্লো, জলের মতো। ধরো জলও একটা তরল। তো অর্থনীতিতে ফ্রি ফ্লো বলতে আমরা কিসের ফ্রি ফ্লো বুঝবো? অবশ্যই টাকার বা মানির। তো মানি যতটা কুইকলি বা যতটা ইজিলি ফ্লো করতে পারবে তত আমি সেটাকে লিকুইড বলবো। যত তাড়াতাড়ি ফ্লো করতে পারবে বলতে যত তাড়াতাড়ি সেটাকে আমি ক্যাশে কনভার্ট করতে পারবো। তার মানে কনভার্ট ইনটু ক্যাশ। টাকাটা যেখানেই থাকুক না কেন, টাকাটা ব্যাংকে থাকুক, পোস্ট অফিসে থাকুক, বা টাকা দিয়ে আমি কোনো সোনা কিনে রাখি বা টাকা দিয়ে জমি জমা কিনে রাখি, সেটাকে যত তাড়াতাড়ি আমি ক্যাশে কনভার্ট করতে পারবো সেটাকে আমি তত বেশি লিকুইড বলবো। এবার দেখো, সব থেকে লিকুইড যেটা সেটা কি? সব থেকে লিকুইড মানে হাইলি লিকুইড কোন জিনিসটা আছে? টাকার ক্ষেত্রে সব থেকে হাইলি লিকুইড হচ্ছে কি? ক্যাশ, ক্যাশ রিজার্ভস অথবা ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন পকেট। অর্থাৎ আমাদের পকেটে বা আমাদের হাতে যে ক্যাশটা আছে সেটা হচ্ছে সব থেকে বেশি লিকুইড, কারণ সেটাকে নিয়ে আমি যা খুশি করতে পারি। এরপরে ক্যাশ ইন ব্যাংক। ক্যাশ ইন ব্যাংক এটা হচ্ছে সেভিংস। আমি সেভিংস অ্যাকাউন্টের কথা বলছি। এটিএম আছে, এটিএম দিয়ে আমি তাড়াতাড়ি করে তুলতে পারি। তারপরে কি? তারপরে লিকুইড হচ্ছে টাইম ডিপোজিট। টাইম ডিপোজিট কিন্তু এটিএম দিয়ে আমি তুলতে পারবো না। টাইম ডিপোজিট মানে হচ্ছে যেগুলোকে ফিক্সড করা হচ্ছে আর কি, মানে 5 বছর, 10 বছর, 20 বছরের জন্য আমরা এটাকে ফিক্স করে রাখছি। তো এটার একটা লকিং পিরিয়ড আছে। তো সেই টাইমের আগে আমি যদি টাকাটা উইথড্র করতে যাই তাহলে আমার প্রচুর লোকসান হবে, কাজে সেটাকে তত লিকুইড বলা যাবে না। তার মানে ক্যাশ ইন হ্যান্ড যেটা আছে সেটা হচ্ছে সব থেকে বেশি লিকুইড, আর টাইম ডিপোজিট যেটা আছে সেটা হচ্ছে সব থেকে কম লিকুইড। তো এটাই হলো লিকুইডিটির কনসেপ্ট। এবারে আমাদের মনিটারি এগ্রিগেটটা বুঝতে হবে। মনিটারি এগ্রিগেট মানে হচ্ছে টাকা ঠিক কত ধরনের হতে পারে, মানে টাকা যে সমস্ত জায়গায় থাকে সেই জায়গা অনুযায়ী টাকাকে আমরা কি নামে ডাকবো। তো আমাদের দেশে আমরা টাকাকে আমরা তিনটে ভাগে ক্লাসিফাই করতে পারি। একটাকে আমরা বলবো ন্যারো মানি। ন্যারো মানি মানে পাতলা টাকা। আর একটাকে আমরা বলবো ব্রড মানি। ব্রড মানি মানে হচ্ছে মোটা টাকা। আর একটাকে আমরা বলবো রিজার্ভ মানি। এই রিজার্ভ মানির কনসেপ্টটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তো আমাদের দেশে লোকজনের কাছে যে টাকাটা থাকে, লোকজনের কাছে, আমি আম আদমির কথাটা বলছি, সেই টাকাটাকেই আমরা বলি ন্যারো মানি। আমাদের কাছে টাকাটা কোথায় থাকে? হয় আমাদের পকেটে থাকে, মানে যারা অবিবাহিত আছে তাদের পকেটে থাকে, যারা বিবাহিত আছে তাদের বউরা তাদের থেকে টাকাটা কেড়ে নেয় আর তাদের হাতে কেবলমাত্র হাত খরচা দেয়। আর কিছু টাকা থাকে আমাদের বাড়ির লকারে, মানে বাড়ির কি বলে আলমারির লকারে, অথবা থাকে ব্যাংকে। তো সেই জিনিসটাকে আমরা বলছি ন্যারো মানি। ন্যারো মানি মানে হচ্ছে তোমার টাকা যেটা পাবলিকের কাছে রয়েছে। এই ন্যারো মানিকে আমরা M1 দিয়ে ডিনোট করি। এই M1 মানে হচ্ছে কারেন্সি উইথ পাবলিক, মানে যেটা আমার পকেটে আছে, প্লাস
সেভিংস ডিপোজিট যেটা ব্যাংকে আছে, তার মানে এই জিনিসটাকে, যেটাকে আমি M1 বলছি ন্যারো মানিকে, সেই ন্যারো মানির কনসেপ্ট হচ্ছে কারেন্সি যেটা আমার ইন হ্যান্ডে আছে, ক্যাশ ইন হ্যান্ড, প্লাস সেভিংস ডিপোজিট ইন ব্যাংক। ঠিক আছে, এবারে পোস্ট অফিসেও তো আমরা টাকা জমা রাখি তো, কিন্তু সেটার পরিমাণ খুব কম, খুব স্বল্প সঞ্চয়ে যারা, মানে যাদের হাতে এত টাকা পয়সা কম থাকে, তারাই আর কি ব্যাংকে না গিয়ে পোস্ট অফিসে যায়। বড় লোকদের যেমন ব্যাংক, তেমনি পুয়ারদের পোস্ট অফিস। পুয়ারদের তো টাকা কম, কাজেই যখন পোস্ট অফিসের টাকাটাকেও আমরা কনসিডার করছি, মানে গরিব মানুষদের টাকাটাকেও যখন আমরা কনসিডার করছি, তখন সেটাকে আমরা বলছি M2। তার মানে M2 মানে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড প্লাস সেভিংস ডিপোজিট ইন ব্যাংক, অর্থাৎ যেটাকে আমরা বলছি M1, এটাকে আমরা বলছি M1 প্লাস পোস্ট অফিসের ডিপোজিট। এটাই হলো ন্যারো মানি। বুঝে গেল? আচ্ছা, এবারে আমাদের আসতে হবে ব্রড মানিতে। ব্রড মানি মানে কি? দেখো, সেভিংস ডিপোজিট যেটা আছে সেটা তো আমরা এটিএম কার্ড দিয়ে তুলে নিতে পারি, যেটা আমরা ব্যাংকে রাখছি। পোস্ট অফিসের ক্ষেত্রে এটিএম আছে কিনা আমি জানি না, তোমরা ভালো বলতে পারবে। তো এরপরে তো কিছু টাকা আছে যেগুলো আমরা এটিএম কার্ড দিয়ে তুলতে পারবো না, আগের স্লাইডেই বলেছিলাম, যেটা সব থেকে কম লিকুইড, অর্থাৎ টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট। তাহলে ফিক্সড ডিপোজিটটাও তো মানিটারি এগ্রিগেটের মধ্যে আমাকে ধরতে হবে। তখন ওই ফিক্সড ডিপোজিটগুলোকে যখন আমরা ন্যারো মানির সাথে যোগ করব, তখন আমরা পেয়ে যাব ব্রড মানি। ব্রড মানিকে আমরা M3 দিয়ে ডিনোট করছি। তার মানে M3 হচ্ছে ন্যারো মানি M1 প্লাস টাইম ডিপোজিট উইথ ব্যাংক, অর্থাৎ ব্যাংকে যে সমস্ত ফিক্সড ডিপোজিটটা করে রেখেছি। তো ব্যাংকে যখন রাখলাম তখন ন্যারো মানি হলো M1 আর ব্রড মানি হলো M3, মানে 1 আর 3 বিজোড় সংখ্যা। কাজেই এই ব্রড মানিটা পোস্ট অফিসেও তো থাকতে পারে, মানে পোস্ট অফিসের টাকাটাকে ধরেও তো একটা ব্রড মানি আমরা ক্যালকুলেট করতে পারি। তো সেটাকে আমরা কি বলবো? M4 বলবো। তার মানে M4 মানে হচ্ছে এই M3, মানে এই M1 প্লাস টাইম ডিপোজিট উইথ ব্যাংক প্লাস পোস্ট অফিসের ডিপোজিট, এটাকে আমরা বলবো M4। তার মানে যখন ব্যাংকে টাকাটা থাকছে তখন ন্যারো মানি হচ্ছে M1 আর ব্রড মানি হচ্ছে M3, আর যখন পোস্ট অফিসে থাকছে তখন জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, মানে তখন ন্যারো মানি হচ্ছে M2 আর ব্রড মানি হয়ে যাচ্ছে M4। বোঝা গেল? আচ্ছা, তো টাকা পয়সা তো M1 M2 M3 M4 দিয়ে আমরা ডিনোট করে দিয়েছি ব্রড মানি আর ন্যারো মানিকে। তো এবারে রিজার্ভ মানিটা আমাদের বুঝতে হবে। এই যে ন্যারো মানি ব্রড মানি যে আসছে, কোথা থেকে আসছে? তার তো একটা কোনো বেস তো আছে নিশ্চয়ই। সেই বেসটাই হচ্ছে রিজার্ভ মানি। মানে রিজার্ভ মানি হচ্ছে মনিটারি বেস, এটাকে আমরা M0 দিয়ে ডিনোট করি। তার মানে এই মানিটা হচ্ছে সমস্ত মানির যোগফল, মানে যা আমাদের কাছে ক্যাশ আছে বা ব্যাংকের কাছে যে টাকাটা আছে, ব্যাংকের আবার কিছু টাকা তো রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হয়, যেটাকে আমরা কি বলি? রিকোয়ার্ড রিজার্ভস বলি। ওই যে সিআরআর অনুযায়ী যে টাকাটা আমাদের জমা রাখতে হয়, সেই টাকাটা তো আমাদের ব্যাংকে যে টাকাটা জমা দিচ্ছি, ব্যাংকের সেই টাকার থেকে একটা অংশ রিজার্ভ ব্যাংকের কাছে জমা করে রাখছি, তার ডিপোজিটের একটা অংশ, যেটাকে আমরা সিআরআর বলছি। তো সেটা হচ্ছে তোমার রিকোয়ার্ড রিজার্ভস। এছাড়াও ব্যাংকের কাছে আমাদের ডিপোজিট থেকে কিছু এক্সেস টাকা থাকে, সেগুলোকে আমরা বলি এক্সেস রিজার্ভস। তো এই এক্সেস রিজার্ভস, রিকোয়ার্ড রিজার্ভস, এগুলো সব মিলিয়ে যে টোটাল যে জিনিসটা আসছে সেটাকে আমরা বলছি রিজার্ভ মানি। এই রিজার্ভ মানিটা পরের একটা স্লাইডে এটাকে একটু অঙ্ক করে একটু বুঝিয়ে দেবো আর কি। তো আগের স্লাইডে যেটা দেখিয়েছিলাম ন্যারো মানি, তো সেটাই আর কি এখানে আর কি লিখেছি তোমাদের বোঝার জন্য।
তো ন্যারো মানি মানে হচ্ছে মানি হেল্ড উইথ পাবলিক, পাবলিক মানে হচ্ছে পাবলিকের ক্যাশ ইন হ্যান্ড প্লাস তাদের ডিপোজিট ইন ব্যাংক। এবার ডিপোজিট বলতে কি ডিপোজিট? টাইম ডিপোজিট না, টাইম ডিপোজিট না, সেভিংস ডিপোজিট। তো এই ন্যারো মানি যেটা আছে সেই ন্যারো মানির হচ্ছে দুখানা কম্পোনেন্ট, একটা হচ্ছে কারেন্সি কম্পোনেন্ট মানে চিল্লার যেটা তার হাতে আছে, আর একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট কম্পোনেন্ট মানে যেটা ওই সেভিংসে রয়েছে আর কি, সেভিংস অ্যাকাউন্টে ব্যাংকে রয়েছে। কাজেই অঙ্ক করলে আমরা বুঝতে পারবো M1 ইকুয়াল টু কারেন্সি উইথ পাবলিক প্লাস ডিমান্ড ডিপোজিট অফ পাবলিক ইন ব্যাংকস, আগের স্লাইডেই বুঝিয়েছি। তো এবার এর সাথে যদি আমরা পোস্ট অফিসের সেভিংসটাকে অ্যাড করি তাহলে আমরা কি পাবো? M2 পাবো, মানে বিজোড় থেকে জোড় হয়ে যাবে, তাহলে M2 ইকুয়াল টু M1 প্লাস পোস্ট অফিস সেভিংস। এটা তো বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। তো এবারে আমাদের দেখতে হবে ব্রড মানি বা M3। তো এই ব্রড মানি হচ্ছে কি, টাইম ডিপোজিটটাকে ন্যারো মানির সাথে অ্যাড করছি, অ্যাড করে আমরা ব্রড মানি পাচ্ছি। তার মানে M3 হচ্ছে ন্যারো মানি প্লাস টাইম ডিপোজিট অফ পাবলিকস উইথ ব্যাংকস। টাইম ডিপোজিট মানে ফিক্সড ডিপোজিট গুলো যেটা আমরা এটিএম দিয়ে এটিএম কার্ড দিয়ে উইথড্র করতে পারছি না। কাজে এখানে এই অঙ্ক করলে বোঝা যাবে M3 ইকুয়াল টু M1 প্লাস টাইম ডিপোজিট অফ পাবলিক উইথ ব্যাংকস। এবার এর সাথে যখন আমরা পোস্ট অফিসের ডিপোজিটটাকে অ্যাড করছি তখন আমরা এটাকে পাচ্ছি M4, তারপরে M4 হচ্ছে ইকুয়াল টু M3 প্লাস পোস্ট অফিস সেভিংস। তো এবার একটা প্রশ্ন হতে পারে যে আমরা ন্যারো মানিকে M1 বলছি আর ব্রড মানিকে M3 বলছি, তো ন্যারো মানিকে আমরা M2 কেন বলছি না আর ব্রড মানিকে আমরা M4 কেন বলছি না, প্রশ্ন আসতেই পারে। তার উত্তর হলো M2 বা M4 এর ক্ষেত্রে আমরা পোস্ট অফিসের ডিপোজিটটাকে ধরছি। পোস্ট অফিসের ডিপোজিটটা এতটাই কম যে এতটাই নগণ্য যে সেটাকে না ধরলেও চলে, সেই জন্য আমাদের রিজার্ভ ব্যাংক কি করে বা আমাদের যে অর্থনীতিবিদরা যারা আছে তারা এই M1 আর M3টাকেই আর কি ন্যারো মানি আর ব্রড মানি হিসেবে কনসিডার করে তাদের পলিসিগুলো ফর্মুলেট করার জন্য। তো এবার আমরা প্রথম স্লাইডেই আমি বলেছিলাম লিকুইডিটির কথা। তো লিকুইডিটির ক্ষেত্রে আমাদের দেখতে হবে কে সব থেকে বেশি লিকুইড। অবশ্যই এই চারটে মানির মধ্যে M1 সব থেকে বেশি লিকুইড, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার M2, তারপরে M3। M3টা খুব কম লিকুইড, কেন? তার কারণ হচ্ছে এখানে তোমার ওই টাইম ডিপোজিটটা জড়িয়ে আসছে। আর তারপর হচ্ছে M4 কেন? তার কারণ এখানে M3 সাথে এখানে পোস্ট অফিসের ডিপোজিটটাও আছে, কাজে আমাকে যদি ক্যাশটাকে আমাকে হাতে আনতে হয় তাহলে আমাকে একবার ব্যাংকে যেতে হবে, একবার পোস্ট অফিসে যেতে হবে, কাজে এটা M4টা সব থেকে কম লিকুইড হবে আর M4টা হবে সব থেকে বেশি লিকুইড। আশা করি এখানেও বুঝতে অসুবিধা নেই। এবার আমাদের জানতে হবে রিজার্ভ মানি কাকে বলে। রিজার্ভ মানি মানে হচ্ছে M0, যেটা আমরা আগের স্লাইডে দেখেছিলাম। তো এই রিজার্ভ মানিকে হাই পাওয়ার্ড মানি বলে অথবা মানিটারি বেস বলে, এটা আমরা আগে পড়েছিলাম। এটাকে M0 দিয়ে ডিনোট করা হয়। তো এবার এই রিজার্ভ মানিটা কি দিয়ে তৈরি হচ্ছে বা এর কম্পোনেন্ট গুলো কি, সেটা হচ্ছে কারেন্সি উইথ পাবলিক বা কারেন্সি ইন সার্কুলেশন, মানে যেটা সার্কুলেট হচ্ছে সেই টাকাটা, প্লাস আদার ডিপোজিটস উইথ RBI, রিজার্ভ ব্যাংকের কাছে আর যে ডিপোজিট যেগুলো আছে সেইগুলো, তারপর ক্যাশ রিজার্ভস অফ ব্যাংকস হেল্ড উইথ দেমসেলভস, তার মানে ব্যাংক নিজের কাছে যে ক্যাশটা রেখে দিয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি এক্সেস রিজার্ভস বা ER, প্লাস ক্যাশ রিজার্ভস অফ ব্যাংকস হেল্ড উইথ RBI, যেটাকে আমরা বলছি রিকোয়ার্ড রিজার্ভস বা RR। তাহলে মনিটারি বেসটা কি হলো? কারেন্সি যেটা সার্কুলেশনে আছে প্লাস রিজার্ভ ব্যাংকের কাছে যে টাকাটা আছে প্লাস ব্যাংক তাদের টাকাটা যেটা খাটানোর জন্য রেখে দিয়েছে, অর্থাৎ যেটা হচ্ছে এক্সেস রিজার্ভস, প্লাস ব্যাংক যে টাকাটা রিজার্ভ ব্যাংকের কাছে জমা রেখে দিয়েছে যেটাকে বলছে রিকোয়ার্ড রিজার্ভস, মানে ওই CRR এই সবগুলো। তো এটাই হলো আমাদের রিজার্ভ মানি। এবার আমাদের ছোট্ট করে দেখে নিতে হবে মানি মাল্টিপ্লায়ার কাকে বলে। তো মানি মাল্টিপ্লায়ার হচ্ছে রেশিও অফ ব্রড মানি টু রিজার্ভ মানি। তার মানে ব্রড মানি হচ্ছে M3, রিজার্ভ মানি হচ্ছে M0। তো এই রেশিওটাকেই আমরা বলবো স্মল m বা মানি মাল্টিপ্লায়ার, এই যেখানে দিয়েছি। তাহলে এর থেকে আমরা এটা বুঝতে পারছি M3 ইকুয়াল টু মানি মাল্টিপ্লায়ার মাল্টিপ্লাইড বাই M0। তার মানে এই যে M0 বা রিজার্ভ মানি,
এই যে রিজার্ভ মানি যেটা আছে সেটাকে আমরা যত বাড়াবো তত কি হবে, আমাদের এই ব্রড মানি তত বাড়তে থাকবে। এটাই হলো মানি মাল্টিপ্লায়ারের কনসেপ্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই সেশন এই মানিটারি এগ্রিগেটস এর? তোমরা আমাকে জানাও, তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর ভবিষ্যতে তোমাদের জন্য ইকোনমির আরো অনেক ভিডিও নিয়ে আমি হাজির হব। তাহলে আজকে এই পর্যন্তই, চলি, টাটা।